হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জজিস স্যার। আজ ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের লাইফ সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, এরকম নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আমি খুবই দুঃখিত, বিগত কিছুদিন ধরে আমাদের নিজের ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি তোমাদের কোনো রকম ভিডিও দিতে পারিনি। তবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের আগে আমি তোমাদের প্রতিটি অধ্যায় থেকে আমাদের ইউনিট 2-তে যে অধ্যায়গুলি লাইফ সায়েন্সে রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সেগুলো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে যে প্রশ্নগুলো আমি তোমাদের বলবো, তোমরা যদি সেই প্রশ্নগুলো পরীক্ষার আগে ভালো করে রেডি করে নিতে পারো তাহলে দেখবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে একটাও প্রশ্ন তোমাদের কমনের বাইরে যাবে না। তো দেখো, আমাদের ক্লাস 10-এর মোটামুটি প্রতিটি স্কুলে আমাদের এই জীবনে প্রবহমানতা যে চ্যাপ্টারের শেষের পার্ট যেটি রয়েছে, জনন আর সপুষ্পক উদ্ভিদের যৌন জনন আর বিকাশ, বৃদ্ধি ও বিকাশ, এই পার্টটি রয়েছে। তো এখান থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের 2 মার্কস বলো বা 3 মার্কসের, আমাদের লাইফ সায়েন্সে ম্যাক্সিমাম 3 মার্কসের প্রশ্ন হয়। 3টাও আবার কিছু কিছু ক্ষেত্রে 2+1। তো আমাদের ছোটো ছোটো প্রশ্নগুলি এখান থেকে বেশিরভাগ ভালো করে বেশি গুরুত্ব দিয়ে পড়তে লাগবে। তো জনন পার্টটি থেকে যেটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সবার প্রথমে মাইক্রো প্রোপেগেশনের পদ্ধতিটি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। নেক্সট, প্রজননের গুরুত্ব লেখো। উপযুক্ত উদাহরণসহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। 4 নম্বর কি, উপযুক্ত উদাহরণের সহযোগে কৃত্রিম অঙ্গজ জননের 2টি পদ্ধতি বর্ণনা করো। ফানে যৌনক্রমে শব্দচিত্রের মাধ্যমে বর্ণনা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। নেক্সট হলো, একবীজপত্রী উদ্ভিদের জোর কলম করা যায় না কেন। তারপর স্টক ও শিয়ন কি, 2 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট হলো, স্পাইরোগাইডা আর প্ল্যানেরিয়া কীভাবে অযৌন জনন সম্পন্ন করে চিত্রসহ বর্ণনা করো। তারপর আমাদের সপুষ্পক উদ্ভিদের যে পার্টটি রয়েছে, এখান থেকে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা অসুবিধাগুলি খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য। তারপর বায়ু, জল, পতঙ্গ, পক্ষী, পরাগী ফুলের বৈশিষ্ট্য এবং উদাহরণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এমসিকিউ প্রশ্নের জন্য কিন্তু এই উদাহরণ দিয়ে কিন্তু অনেক প্রশ্ন হয়। তারপর দ্বিনিষেক কাকে বলে, শব্দচিত্রের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি লেখো। পার্থক্য লেখো, পতঙ্গ পরাগী ফুল আর বায়ু পরাগী ফুল। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য, এই 2টি পার্থক্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই ইউনিট টেস্টে, মানে সেকেন্ড ইউনিট টেস্টে বলো বা মাধ্যমিকের জন্য, এই অধ্যায় থেকে এই সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেকের চিত্র অঙ্কন, এই যে 4টি অংশ আছে আমাদের, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাবে। নেক্সট দেখো, আমাদের যে পরের যে পার্টটি রয়েছে বৃদ্ধি ও বিকাশ, এখান থেকে আমাদের বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক ও পার্থক্য, এই প্রশ্নটা দেখবে। আর আমাদের বয়স সন্ধি যে কাল রয়েছে আর বার্ধক্য দশা, বয়স সন্ধি দশা আর বার্ধক্য দশা, এই দুটো দশা কিন্তু বৈশিষ্ট্যগুলোকে খুব ভালো করে দেখে যাবে। এখান থেকে আমাদের বিভিন্ন রকম শর্ট প্রশ্ন পরীক্ষায় আসে। নেক্সট দেখো, আমাদের থার্ড যে চ্যাপ্টারটি রয়েছে বংশগতি যে পার্টটা, এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষার জন্য করতে লাগবে, ফার্স্ট হলো মেন্ডেলে নির্বাচিত মটর গাছের বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলি লেখো। মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলি কী কী, বা মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষের ক্ষেত্রে বংশানুক্রমিকভাবে সঞ্চারিত 2টি প্রকরণের উদাহরণ দাও। মটর গাছ উভয়লিঙ্গ হওয়া সত্ত্বেও মেন্ডেল কীভাবে ইতর পরাগযোগ করেছিল। মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণগুলি কী কী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেন্ডেলের পৃথকীভবন সূত্র আর স্বাধীন সঞ্চালন সূত্র, 2টো সূত্র ভালো করে তোমাদের দেখতে লাগবে। এবার সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকাই মুখ্য কেন, এটি চেকার বোর্ডের সাহায্যে তোমাকে ব্যাখ্যা করতে লাগবে। 9 নম্বর, আমাদের মটর গাছের বীজের বর্ণ ও বীজের আকার, এই 2টি বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেল যে দ্বিসংখ্য জনন পরীক্ষা করেছে, এই পরীক্ষায় F2 জনুতে যে আমাদের চেকার বোর্ড আছে সেটা ভালো করে প্র্যাকটিস করতে লাগবে। নেক্সট হলো আমাদের গিনিপিকে 1 সংখ্য জননের চেকার বোর্ডটা। তারপর আমাদের জিনোটাইপ আর ফিনোটাইপ,
এদের মধ্যে পার্থক্য কী? 12 নম্বর প্রশ্ন, যে ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে, মটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষা ফলাফল একটি উদাহরণ দিয়ে বক্তব্যটা যথার্থতা প্রমাণ করো। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর পরীক্ষায় F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত কী? উদাহরণ সাহায্যে বলো। এখান থেকে কিছু ছোট ছোট প্রশ্ন দেওয়া হয় যে সমস্ত টেস্ট ক্রস ব্যাক ক্রস, কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয় না কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হোমোগ্যামেটিক আর হেটারোগ্যামেটিক লিঙ্গ কী? সংকরায়ন পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণ সাহায্যে লেখো। প্রচ্ছন্ন গুণ কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়, উক্তিটি উদাহরণ সহকারে ব্যাখ্যা করো। তো দেখো, বংশগতি থেকে আমি মোট 17টা প্রশ্ন রেখেছি। তোমরা যদি এই প্রশ্নগুলো একটু ভালো করে বুঝে ভালো করে পড়তে পারো, তাহলে দেখবে তোমাদের এই টপিক থেকে যাই প্রশ্ন দিক না কেন তোমরা ঠিক পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবে। তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাও। চেকার বোর্ড বলো বা বিভিন্ন যেখান থেকে কিছু কিছু নিউমারিক্যালসের অঙ্ক থাকে, সেগুলো কিন্তু ভালো করে একটু দেখে যাও। নেক্সট হলো আমাদের নেক্সট যে পার্টটা রয়েছে এই অধ্যায়ে, যে কয়েকটি সাধারণত জিনগত রোগে, এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের করতে লাগবে। আমাদের এখানে সাধারণত 3 রকমের রোগ আছে, তোমরা ভালো করেই জানো। থ্যালাসেমিয়া যে পার্টটা রয়েছে, তারপর কালার ব্লাইন্ডনেস যে পার্টটা আছে। তো এখান থেকে যে 3টে রোগের সেকে ভালো করে তোমার দেখতে লাগবে। থ্যালাসেমিয়া রোগের আক্রান্ত রোগের কোন কোন শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশ পায়, সেই সময় জেনেটিক কাউন্সিলের সময় কী কী পরামর্শ দেওয়া হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। থ্যালাসেমিয়া রোগের কোন 3টি অঙ্গ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়, থ্যালাসেমিয়া রোগকে বারবার রক্ত প্রদানের ফলে কী কী সমস্যার সৃষ্টি হতে পারে, প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগত রোগে পুরুষেরা সাধারণত বাহক হয় না, ব্যাখ্যা করো। হিমোফিলিক ও বন্ধ্যত্ব আক্রান্ত মহিলাদের তুলনায় পুরুষদের বেশি হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জিনগত রোগের প্রতিক্রিয়ায় জেনেটিক কাউন্সিলের গুরুত্ব, বা সমাজ থেকে জিনগত রোগ দূরীকরণ করতে গেলে কি কি করতে হবে, এই একই প্রশ্ন বারবার করে বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। তারপর ক্রিস ক্রস উত্তরাধিকারী বলতে কী বোঝো? তারপর এখান থেকে আমাদের হিমোফিলিয়া ও বন্ধ্যত্বের কারণ ও লক্ষণগুলি লেখো। এখান থেকে তোমরা জানো কিছু আমাদের এখান থেকে চেকার বোর্ডের অঙ্ক দেওয়া থাকে, যে বাবার বাহক মা আক্রান্ত, তাহলে কত % সন্তানরা হবে। তো এই টপিকগুলো তোমরা কিন্তু ভালো করে এখানে দেখে যেতে লাগবে। আমি কিছু এখানে এক্সাম্পল দিয়ে গেছি, যে থ্যালাসেমিয়া ক্ষেত্রে বাহক পিতা বাহক মাতা, পিতা স্বাভাবিক মাতা বাহক, পিতা রোগগ্রস্ত মাতা বাহক, মাতা রোগগ্রস্ত পিতা বাহক, পিতা রোগগ্রস্ত মাতা রোগগ্রস্ত, এই বিভিন্ন রকম পসিবিলিটিগুলোকে তোমাকে ভালো করে চেকার বোর্ডের সাহায্যে দেখে যেতে লাগবে। এখান দিয়ে কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই। নেক্সট দেখো, আমাদের পরের যে পার্টটি রয়েছে অভিব্যক্তি। এখান থেকে আমাদের থিওরি প্রশ্ন থাকে, সেরকম কোনো রকম টাফ প্রশ্ন বলো বা একটু ঘোরানো প্রশ্ন হয় না, সিম্পল প্রশ্ন হয়। তো এখানটা তোমরা থিওরিটা যদি ভালো করে পড়ো, তাহলে দেখবে অবভিয়াসলি তোমরা এখান থেকে ফুল মার্কস তুলতে পারবে। এখান থেকে দেখো, প্রথম যে প্রশ্নটি তোমাদের রেখেছি, একটি রেখাচিত্রের মাধ্যমে জৈব অভিব্যক্তি মুখ্য ঘটনাবলী ক্রমটি নির্মাণ করো। তারপর কোয়াজারভেট হট ডাইলুপ স্যুপ কি, জৈব অভিব্যক্তি সংক্রান্ত লামার্কে বর্ণিত জীবের অঙ্গের ব্যবহার ও অপব্যবহার আর অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী সূত্র দুটি লেখো। লামার্কের মতবাদের বিপক্ষে দুটি উদাহরণ দাও। ডারউইনের মতবাদ অবশ্যই ভালো করে দেখে যাবে। তারপর অন্তঃপ্রজাতি আর আন্তঃপ্রজাতি একটি করে উদাহরণ তোমাদের দেখবে, যে একটা উদাহরণ দিয়ে দেবে বাঘ আর বাঘের মধ্যে, বা বাঘ আর সিংহের মধ্যে, বা একটা নদী একটা পুকুরে তেলাপিয়া মাছ আর অন্য কোনো মাছ আছে, সেখানে কোনটা অন্ত কোনটা আন্ত। তো এই জায়গাটা ভালো করে তোমাদের দেখে যেতে লাগবে। ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টে প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময় পর্যায়কালে সাজিয়ে লেখো। তো ওইখান থেকে আমাদের প্রচুর শর্ট প্রশ্ন আসে ঘোড়ার এই পার্টটা থেকে। তো এই পার্টটা কিন্তু ভালো করে দেখতে লাগবে। এবং ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা পরবর্তীতে পরিবর্তিত হয়েছে। তিমি ফ্লিপার ও পাখির ডানাকে কেন সমসংস্থ অঙ্গ বলা হয়? জীবের রাসায়নিক উৎপত্তি সংক্ষিপ্ত রূপলেখা মিলার ও উডের পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করো। এখান দিয়ে কিন্তু
আগের বছর মাধ্যমিকে মিলারো পরীক্ষাটা এসছে, তো এখান থেকে কিছু শর্ট প্রশ্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে 10 নম্বর প্রশ্নটা, মিলার রুলের পরীক্ষায় বিক্রিয়ক ও উৎপাদনজাত পদার্থগুলির নাম লেখো। এই টাইপের প্রশ্ন কিন্তু এবারে পরীক্ষা আসার চান্স আছে। নেক্সট হলো সমসংস্থ আর সমবৃত্তীয় অঙ্গগুলির নাম লেখো। 12 নম্বর, উদ্ভিদ ও মানুষের দেহে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গগুলির নাম লেখো এবং নিষ্ক্রিয় অঙ্গ কীভাবে বিবর্তনকে সমর্থন করেছে তা ব্যাখ্যা করো। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গস্থান কিভাবে ওই ব্যক্তি মতবাদ সাপেক্ষে প্রমাণ করে তা ব্যাখ্যা করো। লাস্ট হলো ভ্রূণতত্ত্ব বিকাশের তুলনামূলক দশায় প্রতিটি মেরুদণ্ডী প্রাণী ভ্রূণে কোন কোন সাধারণ বৈশিষ্ট্যগুলি দেখতে পাওয়া যায় তা ব্যাখ্যা করো। যে প্রশ্নগুলো স্টার আছে সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে, কারণ এইগুলো প্রশ্নগুলো এবছর মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের ইউনিট 2 এর জন্য। নেক্সট দেখো আমাদের এই অধ্যায় থেকে যে অভিযোজনের পাঠটি রয়েছে, এখান থেকে যে প্রশ্নগুলি পড়তে লাগবে যে অভিযোজন ওই ব্যক্তিকে কীভাবে পরস্পর সম্পর্কিত। তারপর জাঙ্গল উদ্ভিদের অভিযোজন মানে ক্যাকটাসের ক্ষেত্রে কী হয়। উটের ক্ষেত্রে এবছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ উট, পায়রা আর রুই মাছ, এই তিনটে কিন্তু খুব ভালো করে দেখবে এদের অভিযোজনের বৈশিষ্ট্যগুলো। তারপর সুন্দরী গাছের লবণের যে অভিযোজন আছে এই পাঠটা। তারপর মৌমাছি কীভাবে বার্তা দেয় এবং শিম্পাঞ্জির সমস্যা। কিন্তু এবছরের জন্য কিন্তু উট, পায়রা আর রুই মাছ এই তিনটে কিন্তু খুব ভালো করে করবে। এইগুলো এবছর অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসতেই পারে, তো তোমাদের এই পার্টটা একবার ওভারঅল ভালো করে দেখে যেতে লাগবে। তো দেখো তোমাদের পরীক্ষার জন্য যে 3টি অধ্যায় ছিল, আমি যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ আমি আলোচনা করে দিলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন যদি এর মধ্যে থেকে উত্তর অজানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি সেই প্রশ্নের উত্তর নিয়ে একটা নতুন ভিডিও বানাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।